আজকের এই ভিডিওটা প্রিপোজিশনের ওপরে, ঠিক আছে? যারা তোমরা আইসিডিএস এক্সাম দিচ্ছ কিংবা পঞ্চায়েত এক্সাম দিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা দেখো, হি লিভস ড্যাশ কলকাতা। হি লিভস ড্যাশ কলকাতা। আজ শুধু আমি উত্তর নয়, ঠিক আছে, প্রতিটি প্রশ্নের সঠিক নিয়ম আমি ব্যাখ্যা করব। দেখো এখানে কি হবে, এখানে হবে অপশন সি, ইন হবে। কেন ইন হলো সেটা এবার আমরা জানবো। তোমরা অবশ্যই খাতায় নোট করবে। দেখো এখানে ইন হওয়ার একটাই কারণ হলো, দেখো কলকাতা, কলকাতা একটা শহর, তাই না? তো কোনো দেশ, রাজ্য, শহর এই সমস্ত স্থানের আগে না সবসময় ইন ব্যবহার করতে হবে, ঠিক আছে? যেমন ইন ইন্ডিয়া, ইন ওয়েস্ট বেঙ্গল, ইন কলকাতা, বোঝা গেল? আর ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। তাহলে আশা করি উত্তরটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এটির উত্তর কেন ইন হলো। এবার ২ নাম্বার প্রশ্নটা তোমরা দেখো, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। এখানে কোন প্রিপোজিশনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি উত্তরটা বলে দিচ্ছি, তারপরে ব্যাখ্যাটা বলছি। এটির উত্তর হবে অপশন বি, অন দ্য টেবিল। কেন অন হলো? কারণ বইটি টেবিলের ওপরে রয়েছে। তোমরা এখানে মনে রাখবে, কোনো কিছুর ওপরের পৃষ্ঠ অর্থাৎ সারফেসের সঙ্গে স্পর্শ থাকলে অন ব্যবহার করা হয়। তাই আমরা বলি অন দ্য টেবিল, অন দ্য ওয়াল, অন দ্য ফ্লোর, ঠিক আছে? পরীক্ষায় যদি কোনো জিনিসের ওপরে থাকা বোঝায় তাহলে প্রথমেই অনের কথা তোমরা সবসময় মনে রাখবে। আশা করছি বুঝতে পারলে। তারপরে ৩ নাম্বার কোশ্চেনটা দেখে নাও। ৩ নাম্বার কোশ্চেনটা দেখো, দ্য ট্রেন অ্যারাইভড ড্যাশ 8:30 AM। তো নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। আজকের এই ক্লাসটা একেবারে প্রিপোজিশনের বেসিক থেকে আমরা অ্যাডভান্সে যাব, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্নর উত্তর, ৩ নাম্বার প্রশ্নের উত্তর তাহলে কি হচ্ছে? এটির উত্তর হবে অপশন এ, অ্যাট। কেন অ্যাট হলো? ঠিক আছে, এবার অ্যাট কেন হলো সেটা আমরা জানবো। কারণ নির্দিষ্ট সময়ের আগে অ্যাট ব্যবহার করতে হয়। যেমন অ্যাট 8:30 AM, অ্যাট 5 o'clock, অ্যাট নুন, এই সমস্ত নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসবে, ঠিক আছে? ঘড়ির নির্দিষ্ট সময় দেখলেই অ্যাট ব্যবহার করতে হবে। ধরে নাও 10টা বাজে, 11টা বাজে, তো সবসময় তার আগে অ্যাট। অ্যাট 10 AM, অ্যাট 11 AM। আশা করছি বুঝতে পারলে। এবার ৪ নাম্বারটাকে করার চেষ্টা করো। শি ইজ গোয়িং ড্যাশ স্কুল নাও। কোনটা দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তোমরা নিজেরা দাও, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। এখানে উত্তরটা কিন্তু অপশন ডি, টু হবে। কারণ এখানে কোনো গন্তব্যের দিকে যাওয়া, মানে এখানে কোনো স্পেসিফিক একটা গন্তব্যের দিকে যাচ্ছে এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? তাই গো টু স্কুল, গো টু মার্কেট, গো টু কলেজ, এই সব ক্ষেত্রে টু ব্যবহার করা হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যাওয়া বা গন্তব্য বোঝালে সাধারণত টু বসে। তোমরা অবশ্যই পয়েন্ট করতে থাকো যে যাওয়া বা গন্তব্য বোঝালে সাধারণত টু বসে। তো এখানেও সেই নিয়ম অনুযায়ী অপশন ডি, টু উত্তরটি হলো। তারপরে ৫ নাম্বার কোশ্চিনটা দেখো, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য বক্স। অর্থাৎ বিড়ালটা ঝাঁপ মারলো, ঠিক আছে, বা লাফ দিল। কি হবে? এখানে একটা মোশন বোঝাচ্ছে, ঠিক আছে? আর এই মোশন বোঝালে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি ইন করে অর্থাৎ প্রবেশ করে তাহলে কিন্তু অবশ্যই উত্তর এ, ইনটু হবে। কারণ এখানে একটা নিয়ম আছে, বিড়ালটি বক্সের ভেতরে প্রবেশ করেছে। এখানে মুভমেন্ট প্লাস ইনসাইড থাকলে ইনটু ব্যবহার করতে হবে। যেমন গো ইনটু দ্য রুম, জাম্প ইনটু দ্য রিভার। শুধু ভেতরে থাকা বোঝালে ইন, আর শুধু ভেতরে থাকা বোঝালে তো বললামই যে আগে থেকে ভেতরে রয়েছে, তখন সেটাকে কিন্তু ইন তোমরা ব্যবহার করবে। কিন্তু যদি বলে যে বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো, ঠিক আছে, এখানেও কিন্তু বিড়ালটা জাম্প করলো কোথায়? বক্সের ভেতরে। তাহলে বিড়ালটা আগে বাইরে ছিল, তারপরে সেই বিড়ালটা বক্সের ভেতরে ঢুকলো, মানে একটা মোশন ক্রিয়েট হলো। তো সেক্ষেত্রে এটার উত্তর হলো ইনটু। আশা করছি বুঝতে পারলে। এইবার ৬ নাম্বারটা দেখো, খুব মজাদার একটা কোশ্চিন, যে দ্য বয় ক্লাইম্বড ড্যাশ দ্য হর্স। এখানে দেখো সেই বালকটা, ঠিক আছে, চড়ে বসলো কার ওপরে? হর্সের ওপরে। তাহলে এইখানেও তো একটা মোশন বোঝাচ্ছে, তাই না? কিন্তু এইখানে কিন্তু মোশনের মধ্যে দিয়ে সে কোনো কিছুর ভেতরে প্রবেশ করছে না, বরং সে কিন্তু একটা সারফেসের ওপরে বসছে। আমরা তো ঘোড়ার পিঠে বসি, তাই না? একটা সারফেসের ওপরে বসি। তাহলে এখানে কিন্তু ইনটু করবে না, ঠিক আছে? অনেকে ইনটু করবে, এটা কিন্তু ইনটু করবে না। এটার উত্তর করবে অপশন সি, অন টু। কেন? আমরা জানি যে সারফেসের ওপরে টাচ করে থাকলে অন হয়, এবং এখানে একটা মোশন ক্রিয়েট করে আমি একটা সারফেসের ওপরে গিয়ে বসছি। তাহলে এটার উত্তর হবে অপশন সি, অন টু। আশা করি বুঝতে পারলে। তারপরে এবার ৬ নাম্বার কোশ্চিনটা দেখো, দ্য বয়। আচ্ছা, আমরা এই প্রশ্নটা দেখলাম, এবার আমরা ৭ নাম্বার কোশ্চিনটা দেখব, ঠিক আছে? ৭ নাম্বার কোশ্চিনটা দেখে নাও। এটাও খুব, বললাম তো প্রত্যেকটা
কোশ্চিন এক একটা নিয়ম, শুধুমাত্র তোমরা এমসিকিউ ভাববে না, প্রত্যেকটা এক একটা রুলস, ঠিক আছে। 7 নম্বর কোশ্চিনটা দেখো, মাই ফাদার রিটার্নড ড্যাশ ডেইলি ইয়েস্টারডে। দেখো তাহলে এইটার উত্তর তোমরা নিজেরা আগে করার চেষ্টা করো, তারপরে আমি রুলসটা বলে দেবো, ঠিক আছে। এইখানে সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রম। কারণ এখানে কোথা থেকে ফিরে এসেছেন সেটি বোঝানো হচ্ছে। কোনো ব্যক্তি বা বস্তু যে স্থান থেকে আসে বা যাত্রা শুরু করে, ঠিক আছে, হয় সেটা আসলো বা সেটা যাত্রা শুরু করলো, সেই স্থানের আগে ফ্রম ব্যবহার করতে হবে। যেমন ফ্রম দিল্লি, ফ্রম কলকাতা, ফ্রম স্কুল, অর্থাৎ সেইখান থেকে সে যাত্রা শুরু করছে, কোথা থেকে সে যাত্রা শুরু করছে, বোঝা গেল। তাহলে আশা করছি বুঝতে পারলে এটার উত্তর কেন বি, ফ্রম হলো। এবার 8 নম্বর কোশ্চিনটা দেখে নাও। 8 নম্বর কোশ্চিনটা পড়ো এবং নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, এবং প্রত্যেকটা রুলসকে কিন্তু তোমরা চাইলে কোশ্চিন লিখার পরে লিখে নিতে পারো। দিস গিফট ইজ ড্যাশ ইউ। 8 নম্বর কোশ্চিন, দিস গিফট ইজ ড্যাশ ইউ। এখানে উত্তরটা কি হবে নিজেরা দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটা হবে অপশন ডি, ফর। কারণ এখানে কারো জন্য উপহারটি দেওয়া হয়েছে তা বোঝানো হচ্ছে, ঠিক আছে। উদ্দেশ্য, উপভোগকারী বা প্রাপক বোঝাতে ফর ব্যবহার করা হয়। যেমন ধরে নাও, গিফট ফর ইউ, এই উপহারটা তোমার জন্য। লেটার ফর মাই ফ্রেন্ড, এই চিঠিটা আমার বন্ধুর জন্য, এই রকম বোঝায়, ঠিক আছে। অর্থাৎ কারোর জন্য কোনো উপহার, অর্থাৎ কারো উদ্দেশ্য, মানে এক কথায় উদ্দেশ্যে, ঠিক আছে। বা কেউ উপভোগকারী বা কেউ প্রাপক, তখন ফর ব্যবহার করতে হয়। কোনো প্রশ্ন যদি কোনো যদি ডাউট তোমার মনে তৈরি করে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেখানে ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরে 9 নাম্বার কোশ্চিনটা দেখো, দিস ইজ দ্য কভার ড্যাশ দ্য বুক। এইখানে আগে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে উত্তরটা হবে অফ। কারণটা দেখে নাও। এইখানে আমরা যদি এর বাংলা মানেটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখবা এখানে এটি বইটির মলাট, অর্থাৎ বইয়ের একটা জিনিসকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই মলাটটার অধিকার রয়েছে বইয়ের, ঠিক আছে, বইয়ের মলাট, এই রকম। তো এখানে মালিকানা বা সম্পর্ক বোঝানো হয়েছে। কোনো কিছুর অংশ, সম্পর্ক বা অধিকার প্রকাশ করতেও অফ ব্যবহার করা হয়। যেমন দ্য কভার অফ দ্য বুক, দ্য ডোর অফ দ্য হাউস, দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অফ ব্যবহার করা হবে মালিকানা বা অধিকার বোঝাতে। 10 নম্বর কোশ্চিনটা দেখো, যে এখানে লেখা আছে দ্য লেটার ওয়াজ রিটেন ড্যাশ রবীন্দ্রনাথ টেগর। তোমরা যদি ভয়েস সম্পর্কে জেনে থাকো, অবশ্যই আশা করছি জানো অনেকেই, যারা জানো না অবশ্যই ভয়েসটাকেও দেখে নেবে। দেখো এইখানে দেখো ওয়াজের সঙ্গে রিটেন আছে, এটা একটা প্যাসিভ ফর্মে রয়েছে, প্যাসিভ ভয়েস, ঠিক আছে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখো কাজটি কার দ্বারা সম্পন্ন হয়েছে তা বোঝাতে বাই ব্যবহার করা হয়। যেমন রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর, প্রিন্টেড বাই পিকাসো। পরীক্ষায় তোমরা প্যাসিভ ভয়েস দেখলেই বাইয়ের কথা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এরপরে 11 নম্বর কোশ্চিনটা দেখে নাও। 11 নম্বর কোশ্চিনটা তোমরা দেখো, শি কাট দ্য কেক ড্যাশ আ নাইফ। তোমরা আগে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। এখানে সঠিক উত্তর হবে উইথ। কেন সঠিক উত্তর উইথ হবে? কারণ এখানে কাজটি কোনো যন্ত্র বা উপকরণের সাহায্যে করা হয়েছে। দেখো এই কেকটা কিন্তু সেই চাকুটার বা ছুরিটার সাহায্য নিয়েই কিন্তু কাটা হয়েছে। তো কোনো কাজ করার মাধ্যম হিসেবে কোনো যন্ত্র বা বস্তু যদি ব্যবহার করা হয়, তখন কিন্তু উইথ ব্যবহার করতে হবে। যেরকম রাইট উইথ আ পেন, কাট উইথ আ নাইফ, যেটা এই প্রশ্নে রয়েছে। আশা করছি বুঝতে পারলে। এবার পরের 12 নম্বর কোশ্চিনটা দেখে নাও। 12 নম্বর কোশ্চেনটি দেখো এবং নিজেরা উত্তর করার চেষ্টা করো। উই হ্যাভ বিন ফ্রেন্ডস ড্যাশ চাইল্ডহুড। আশা করছি তোমরা এই প্রশ্নের বাংলা মানেটা বুঝতে পেরেছো। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন ডি, সিন্স হবে। কেন সিন্স হবে? কারণ এখানে কোনো নির্দিষ্ট সময় থেকে বন্ধুত্ব শুরু হয়েছে, ঠিক আছে। দেখো এইখানে তারা কিন্তু বন্ধুত্ব, মানে তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে একেবারে ছোটোবেলা থেকে, চাইল্ডহুড থেকে, শৈশব থেকে, ঠিক আছে। তাই মনে রাখবে সিন্স এর পরে নির্দিষ্ট সময় বা শুরুর সময় বসে। যেমন সিন্স 2022, সিন্স মন্ডে, সিন্স চাইল্ডহুড, এই সমস্ত ক্ষেত্রে সিন্স হবে। 13 নম্বর কোশ্চিনটা দেখে নাও। 13 নম্বর কোশ্চিনটা দেখো, হি হ্যাজ ওয়ার্কড হেয়ার ড্যাশ 10 ইয়ার্স। অর্থাৎ এখানে উত্তরটা কী হবে তোমরা দেওয়ার চেষ্টা করো। এটির উত্তর হবে অপশন এ, ফর। কেন উত্তর ফর হবে? কারণ এখানে কত সময় ধরে কাজ করেছে সেইটাই কিন্তু বোঝাচ্ছে, সেই সময়ের দৈর্ঘ্যই এখানে বোঝানো হয়েছে। সময়ের পরিমাপ, মানে কতটা সময় ধরে, বা এক কথায় ডিউরেশন অফ যদি টাইম বোঝায়, তাহলে কিন্তু ফর ব্যবহার করতে হবে। যেমন ফর 2 আওয়ার্স, ফর 10 ইয়ার্স, কিংবা ফর আ উইক, ঠিক আছে। অর্থাৎ পার্টিকুলার কোনো সময়কে ব্যবহার
এখানে করছে না, এখানে কিন্তু একটা ডিউরেশন অফ টাইমকে দেখাচ্ছে। তো ডিউরেশন অফ টাইম অর্থাৎ 10 ইয়ার্স, এটা একটা দীর্ঘ একটা ডিউরেশনকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো ডিউরেশন অফ টাইম বোঝালে অবশ্যই ফর হবে, ঠিক আছে। আর যদি স্পেসিফিক কোনো টাইম বোঝায় তাহলে কিন্তু সিন্স হবে, যেটা আমরা আগে দেখলাম। তারপরে 14 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 14 নম্বর কোশ্চেনটা দেখো, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ ফ্রাইডে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে আমি শুক্রবারের মধ্যে কাজটি শেষ করব। তো এইখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে অপশন বি, বাই। কারণ বাই বোঝায়, তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলোকেও নোট করবে, নিজের মতো করে লিখে নেবে। বাই বোঝায় কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বা তার আগেই কাজটি শেষ হবে, যদি এমন বোঝায়, যেমন বাই টুমরো অর্থাৎ আগামীকালের মধ্যে, বাই ফ্রাইডে, বাই 10 o'clock। তাই সময়সীমা বা ডেডলাইন বোঝালে অবশ্যই তোমরা বাই ব্যবহার করবে, ঠিক আছে। পরের এবার 15 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 15 নম্বর কোশ্চেনটা দেখো, উই স্টেড হোম ড্যাশ দ্য রেইন, অর্থাৎ বৃষ্টির কারণে আমরা বাড়িতেই ছিলাম, ঠিক আছে। তো এইটা দেখো, কারণটা কি? কারণটা বৃষ্টি, অর্থাৎ কোনো কিছুর কারণে যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু অবশ্যই অপশন সি বিকজ অফ দেবে, ঠিক আছে। তোমরা এটা মনে রাখবে। তারপরের কোশ্চেনটা দেখে নাও। 16 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব মজার, মন দিয়ে দেখো, যে হি কাম হেয়ার ড্যাশ বাস। এখানে দেখো, এখানে আমাদের প্রিপোজিশনগুলো দিয়ে দিয়েছে। যদি এখানে যানবাহনের নাম থাকে না, তোমরা অবশ্যই এটা একটা মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে, তো এখানে বাই ব্যবহার করবে, বাই, ঠিক আছে, বাই। তাহলে এটার উত্তর কী হবে? অপশন ডি, বাই। যদি এখানে প্রিপোজিশন চাই এবং তার ঠিক পরেই যদি যানবাহনের নাম থাকে তাহলে কিন্তু বাই ব্যবহার করবে, ঠিক আছে। কিন্তু যদি এইখানে দা বাস থাকতো, দা বাস, তাহলে তার আগে তো বাই বসতো, তাই না? কিন্তু তার আগে কিন্তু বাই বসতো না, তার আগে কিন্তু ইন বা অন ব্যবহার হতো। বোঝা গেল? তো কখন তুমি ডাইরেক্ট প্রিপোজিশন বসাবে? যদি যানবাহনের নামের আগে কোনো রকম আর্টিকেল না থাকে, বা এটাও থাকতে পারতো দা, এ, মাই ইত্যাদি থাকতে পারতো, ঠিক আছে। যদি যানবাহনের আগে এই জিনিসগুলো থাকে তাহলে কিন্তু তার আগে বাই হবে না। যদি ডাইরেক্ট যানবাহনের নাম থাকে তখন কিন্তু তুমি বাই ব্যবহার করবে মাধ্যম হিসেবে। আশা করছি বুঝতে পারলে। 17 নম্বর কোশ্চেনটা আশা করি তোমরা পারবে। তো দেখো এখানে, দ্য কিজ আর ড্যাশ মাই পকেট, পকেটের ভেতরে আছে। ভেতরে থাকলে কি বলি আমরা? ভেতরে থাকলে ইন বলি না? তাহলে এটার উত্তর হবে অপশন এ, ইন হবে। আশা করছি এখানে ব্যাখ্যা করার কিছু দরকার নেই। তারপরে এবার 18 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 18 নম্বর কোশ্চেনটা মন দিয়ে দেখো, দেয়ার ইজ আ ক্লক ড্যাশ দ্য ওয়াল। তো দেখো এইখানে বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে? দেওয়ালে একটি ঘড়ি রয়েছে, ঠিক আছে, দেওয়ালে একটি ঘড়ি রয়েছে। তো ঘড়ি কিভাবে থাকে? দেওয়ালে, দেওয়ালের গায়ে লেগে থাকে, তাই না? টাচ করে থাকে, স্পর্শ করে থাকে, এরকম বোঝায়। তো কোনো পৃষ্ঠের সঙ্গে স্পর্শ থাকলে অন ব্যবহার করা হয়, সেটা আমরা আগেও দেখলাম। তো এটার উত্তর হবে অপশন বি, অন, ঠিক আছে। যেমন হতে পারতো অন দ্য ওয়াল, অন দ্য টেবিল, অন দ্য ফ্লোর, যেটা আমরা আগেও দেখেছি এবং এটা আমরা জানি। তারপরে 19 নম্বর কোশ্চেনটা দেখে নাও। তারপরে 19 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য মিটিং স্টার্টস ড্যাশ নুন, অর্থাৎ বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে? যে সভাটি দুপুর 12টায় শুরু হয়। বোঝা গেল? নুন মানে তো জানোই যে দুপুরবেলা, তো দুপুর 12টা। তো এইখানে কি উত্তর হবে? এখানে স্পেসিফিক যখন সময় বলবে, নির্দিষ্ট সময়ের আগে সবসময় অ্যাট বসবে। তাহলে দ্য মিটিং স্টার্টস অ্যাট নুন, ঠিক আছে, অ্যাট নুন। তারপরের 20 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 20 নম্বর কোশ্চেনটি দেখো, দে ওয়াকড ড্যাশ দ্য ক্লাসরুম কোয়াইটলি, অর্থাৎ তারা শান্তভাবে শ্রেণীকক্ষের ভেতরে প্রবেশ করলো, ঠিক আছে। তো এইখানে দেখো, আমি এর আগেও বলেছিলাম, একটা জায়গা থেকে যখন আর একটা জায়গায় এরকম এন্ট্রি করবে, অর্থাৎ আগে ছিল না, পরে ভেতরে ঢুকলো, এরকম বাইরে ছিল, বাইরে থেকে ভেতরে ঢুকলো। তো এইরকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই মোশন একটা ক্রিয়েট হচ্ছে। তো মোশন ক্রিয়েট হলেই কিন্তু তোমরা ইন করবে না, অনেকে ইন করবে কিন্তু তুমি ইন করবে না, তুমি অপশন ডি, ইনটু করবে। কারণ কারণ একটাই মুভমেন্ট প্লাস ইনসাইড হলো, মুভমেন্ট প্লাস ইনসাইড হলে ইনটু বসবে। বোঝা গেল? আশা করছি বুঝতে পারলে। এর পরের কোশ্চেনটা দেখে নাও। 21 নম্বর কোশ্চেনটা নিজেরা পড়ো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ না, এখানে আমরা প্রত্যেকটা ব্যাখ্যা করছি, কাজে ভিডিওটা কিন্তু একটু বড় হবে এবং আশা করছি এই ভিডিওটা দেখলে তোমার বেসিক যে প্রিপোজিশন এরিয়াটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি কভার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে এগোবো, আগে বেসিক তারপরে অ্যাডভান্স।
আর আজকের এই ভিডিওটা কিন্তু আমি আগেই বলেছি যে পঞ্চায়েত এক্সাম এবং আইসিডিএস এক্সাম উভয়ের জন্যই সমানভাবে অ্যাপ্লিকেবল। 21 নম্বর কোশ্চিনটা দেখো, দ্য চিলড্রেন আর প্লেয়িং ড্যাশ দ্য গার্ডেন, মানে শিশুরা বাগানের মধ্যে খেলছে। আর মধ্যে বোঝালে কি হয়, মধ্যে বোঝালে অপশন এ ইন বসবে, ঠিক আছে, ইন বসবে। কারণ তোমরা জানো শিশুরা বাগানের ভেতরে খেলছে, কোনো বড় স্থান বা সীমাবদ্ধ এলাকার ভেতরে যদি অবস্থান বোঝায় তাহলে ইন ব্যবহার করতে হয়, যেমন ইন দ্য গার্ডেন, ইন দ্য পার্ক, ইন দ্য ক্লাসরুম। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে 22 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 22 নম্বর কোশ্চেনটি দেখো, দ্য মিটিং উইল বি হেল্ড ড্যাশ মন্ডে। উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি বলবো। এখানে সঠিক উত্তরটা হবে অপশন বি অন। কেন হলো, কারণ সপ্তাহের দিন এর আগে না সবসময় অন ব্যবহার করবে, ঠিক আছে, যেমন অন মন্ডে, অন সানডে, অন ফ্রাইডে, অর্থাৎ আমাদের যে সোমবার মঙ্গলবার যে সপ্তাহের যে বারগুলো রয়েছে তার আগে তুমি অন ব্যবহার করবে। যখনই তুমি সেই সমস্ত বারগুলো দেখবে তার আগে ডাইরেক্ট তুমি অন বসিয়ে দেবে, ঠিক আছে, এটা এর নিয়ম, ঠিক আছে। আবার কিন্তু একটা নিয়ম আছে, আবার নির্দিষ্ট তারিখের আগেও অন বসে, অর্থাৎ বারের আগে তো বসবেই, দিনের আগে তো বসবেই, আবার নির্দিষ্ট কিছু যে তারিখ রয়েছে তার আগেও কিন্তু অন বসবে, যেমন অন 15 আগস্ট, ঠিক আছে, বোঝা গেল, নির্দিষ্ট যে স্পেসিফিক ডেটগুলো রয়েছে তার আগেও অন বসবে। পরের কোশ্চেনটা এবার দেখে নাও। 23 নম্বর কোশ্চেনটি পড়ো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। 23 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে, মাই ফাদার গেটস আপ ড্যাশ 5 o'clock এভরি মর্নিং, মানে আমার বাবা প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠেন। তো এইখানে উত্তরটা কি হবে, এখানে উত্তরটা হবে অপশন এ অ্যাট, কারণ এখানে ঘড়ির নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট ব্যবহার করতে হবে, ঠিক আছে। তোমরা নির্দিষ্ট সময় দেখলেই তোমরা কিন্তু অবশ্যই অ্যাট ব্যবহার করবে, যেমন অ্যাট 5 o'clock, অ্যাট 8:30 AM, যেটা আমরা এর আগেও দেখলাম। তারপরে অ্যাট মিডনাইটের আগেও কিন্তু অ্যাট বসবে। তোমরা এটাকে কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো। তারপরের কোশ্চিনটা দেখে নাও। তারপরে 24 নম্বর কোশ্চিনটা দেখো, এটা তোমরা পারবে আশা করি। শি ওয়াকড ড্যাশ দ্য রুম অ্যান্ড সেট ডাউন। এখানে উত্তরটা হবে, তোমরা দাও দেখি, এখানে উত্তরটা হবে অপশন ডি ইনটু। কেন ইনটু, কারণ এখানে ঘরের ভেতরে প্রবেশ করার কথা বলা হয়েছে। আমি আগেই বলেছি কোনো স্থানের ভেতরে যাওয়ার গতি বোঝালে ইনটু ব্যবহার করা হয়, যেমন গো ইনটু দ্য রুম, ওয়াক ইনটু দ্য অফিস, অর্থাৎ বাইরে থেকে ভেতরে গেল, সেও তো ভেতরে ঢুকলো, তাই না, ভেতরে ঢুকলো এবং সে বসে পড়লো, অর্থাৎ এখানে অপশন অনুযায়ী অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনটু মোশন ক্রিয়েট হচ্ছে এখানে একটা। পরের কোশ্চিনটা দেখে নাও। 25 নম্বর কোশ্চিনটি দেখে নাও এবং ছোট্ট একটা কথা বলি, আজকের এই ভিডিওটা তুমি যদি পুরোপুরি কমপ্লিট করো না, আমি মানছি ভিডিওটা বড় হবে, কিন্তু তুমি অনেক কিছু গেইন করবে, ঠিক আছে। আর তুমি যদি অলরেডি গেইন করে থাকো তাহলে তোমার অনেক বেশি রিভিশন হয়ে যাবে বিষয়টা থেকে, কারণ এখানে কিন্তু আমি প্রত্যেকটা নিয়ম থেকে কোশ্চিন রেখেছি, আমি যতটা পেরেছি আমি নিয়ম থেকে কোশ্চিন এখানে রেখেছি, তোমাদের বেসিকটা কভার হয়ে যাবে, ঠিক আছে। 25 নম্বর কোশ্চিনটা দেখো, দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য ফায়ারপ্লেস। এইখানে সুন্দর একটা নিয়ম রয়েছে, হ্যাঁ, এখানে এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে ছবিটি অগ্নিকুণ্ডের ওপরে ঝুলছে। তো এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে অপশন এ ওভার। কেন ওভার হলো আমি ব্যাপারটা বলছি, কারণ ছবিটা অগ্নিকুণ্ডের ওপরে রয়েছে কিন্তু স্পর্শ কিন্তু করছে না, ঠিক আছে, কোনো টাচ নেই। মনে রাখবে ওভার মানে ওপরে, সাধারণত কিছুটা ওপরে যেখানে টাচ করা থাকবে না, যেমন আ ফ্যান ওভার দ্য টেবিল, আ ব্রিজ ওভার দ্য রিভার, অর্থাৎ নদীর ওপরে রয়েছে কিন্তু টাচ করে নেই। আর যদি কোনো কিছুর গায়ে লেগে থাকে, ধরে নাও ওপরে রয়েছে কিন্তু লেগে আছে, তখন কিন্তু অন ব্যবহার করতে হবে। যেমন আমরা দেখলাম অন দ্য টেবিল, দ্য বুক অন দ্য টেবিল, অর্থাৎ বইটা টেবিলের ওপরে রয়েছে কিন্তু টেবিলের সঙ্গে টাচ করে রয়েছে, তখন কিন্তু অন হবে। অন মানেও ওপরে, ওভার মানেও কিন্তু ওপরে, কিন্তু ওভার তখনই হবে যখন টাচ করে থাকবে না, কিছুটা ওপরে থাকবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলে। সেই কারণে দেখো এখানে পিকচারটাও কিন্তু অগ্নিকুণ্ডের ওপরে ঝুলছিল, অগ্নিকুণ্ডের সঙ্গে কিন্তু টাচ ছিল না। তো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নাও। এখানে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো, দ্য ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেডস, ঠিক আছে। এটা সঠিক উত্তর, মানে এটা সঠিক যে আমি যদি বাংলা অনুবাদ করি তাহলে দাঁড়াচ্ছে যে পাখাটি আমাদের মাথার ওপরে রয়েছে। দেখো এটাও কিন্তু ওপরেই বোঝায়, অ্যাভাব মানেও ওপরেই বোঝায়। এটার উত্তরটা আমি বলেই দিলাম, এটার উত্তর হবে অপশন বি অ্যাভাব। এখানে যে অপশনগুলো রয়েছে সেই অ্যাকর্ডিং এখানে উত্তরটা হবে অপশন বি অ্যাভাব।
কারণ কি? কারণ পাখাটি আমাদের মাথার ওপরে রয়েছে। অ্যাভব বোঝায় কোনো কিছু অন্য কিছুর চেয়ে উঁচুতে আছে। মনে রাখবে, অ্যাভব শুধু অবস্থান বোঝায়, আর ওভার অনেক সময় ওপরে থাকা ছাড়াও ঢেকে রাখা বা এক পাশ থেকে অন্য পাশে থাকার অর্থও বোঝাতে পারে। ঠিক আছে? যেমন দ্য সান ইজ অ্যাভব আওয়ার হেডস, দ্য পিকচার ইজ অ্যাভব দ্য সোফা। আশা করছি বুঝতে পারলে। এর পরের কোশ্চিনটা দেখে নাও। 27 নম্বর কোশ্চিনটা দেখো, যে দ্য ক্যাট ইজ হিডিং ড্যাশ দ্য টেবিল। ঠিক আছে? এইখানে দেখো, বেড়ালটি টেবিলের নিচে লুকিয়ে আছে। বাংলা অর্থটা দাঁড়ালে মানে করলে এই জিনিসটাই দাঁড়াচ্ছে। তো এইখানে উত্তরটা কি হবে? এখানে উত্তর হবে অপশন সি, আন্ডার। কেন আন্ডার হলো? কারণ বেড়ালটি টেবিলের নিচে রয়েছে। কোনো কিছুর ঠিক নিচে বা নিচের অংশে থাকলে আন্ডার ব্যবহার করা হয়। যেমন আন্ডার দ্য টেবিল, আন্ডার দ্য বেড, আন্ডার দ্য ট্রি। আশা করছি বুঝতে পারলে। এবার পরের কোশ্চেনটা দেখে নাও। তারপরে 28 নম্বর কোশ্চেনটি দেখো, যে দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ। আমরা এর আগেই করলাম, কি হবে বলো দেখি? এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশন অনুযায়ী তুমি উত্তরটা দেওয়ার চেষ্টা করো। দেখো, এবং অপশন এলিমিনেট করতেও কিন্তু শিখতে হবে। হ্যাঁ, ওভার কেন হবে না, অ্যাভব কেন হবে না, বিলো কেন হবে না, বিটুইন কেন হবে না। ঠিক আছে? এইভাবে এলিমিনেট করতে শিখতে হবে। তো এটার উত্তর হবে অপশন সি, বিলো। কেন বিলো হবে? কারণ নদীটি সেতুর নিচের দিকে রয়েছে। ঠিক আছে? বোঝা গেল? সেতুর নিচেই তো নদী থাকে। তো বিলো মানে নিচে বা নিম্ন স্তরে বোঝায়। মনে রাখবে, আন্ডার সাধারণত ঠিক নিচে বোঝায়, আর বিলো বোঝায় নিচের স্তরে বা নিম্ন অবস্থানে। এখানে আন্ডার এবং বিলো এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে দেবে না তোমরা। যদিও এখানে আন্ডারটা দেওয়া নেই, তোমরা বিলোটা সহজেই টিক করে দিতে পারবে। তো আশা করি বুঝতে পারলে। 29 নম্বর কোশ্চিনটা পড়ো, যে দ্য স্কুল ইজ সিচুয়েটেড ড্যাশ দ্য পোস্ট অফিস অ্যান্ড দ্য ব্যাঙ্ক। এইখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা, পোস্ট অফিস এবং ব্যাংকের মাঝে অবস্থিত। বাংলা অনুবাদটা করলে দাঁড়ায়, স্কুলটি পোস্ট অফিস ও ব্যাংকের মাঝখানে অবস্থিত। ঠিক আছে? এখানে উত্তরটা হবে অপশন বি, বিটুইন। কারণ এখানে দুটি ব্যক্তি বা বস্তুর মাঝখানে স্কুলটির অবস্থান বোঝানো হয়েছে। এখানে ছোট্ট একটা জিনিস মনে রাখবে, দুটির মধ্যে হলে বিটুইন বোঝায়। ঠিক আছে? এখানে যেহেতু স্কুলটা দুটা বস্তুর বা দুটা স্থানের মধ্যেখানে আছে, সেই কারণে এটার উত্তর বিটুইন হলো। আর যদি দুইয়ের বেশি হতো তাহলে কিন্তু অ্যামং হতো। বোঝা গেল? যেমন বিটুইন টু হাউসেস, বিটুইন রাম অ্যান্ড শ্যাম। ঠিক আছে? দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মাঝে যদি কোনো বস্তুর অবস্থানকে বোঝায়, তখন কিন্তু তোমরা বিটুইন ব্যবহার করবে। যখন যদি দুইয়ের অধিক বস্তুর মাঝে বস্তুটির অবস্থান বোঝায়, তখন কিন্তু তোমরা অ্যামং ব্যবহার করবে। ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখে নাও। এইবার দেখি তোমরা আমার আগের কথাটাকে কতটা মনোযোগ দিয়ে শুনেছো, এটাই তার প্রমাণ। দেখো তো নিজে উত্তর দিতে পারছো কি না। দ্য টিচার ডিস্ট্রিবিউটেড চকলেটস ড্যাশ দ্য স্টুডেন্ট। এইখানে আমাদের যে টিচারটা না, সে চকলেট বিতরণ করছে স্টুডেন্টের মধ্যে। এখানে দেখো স্টুডেন্টস রয়েছে, স্টুডেন্টস প্লুরাল রয়েছে। তো প্লুরাল মানে কি একজন স্টুডেন্ট না, অনেকগুলো স্টুডেন্ট, দুইয়ের অধিক স্টুডেন্টের মধ্যে। আর দুইয়ের অধিক স্টুডেন্ট হলে কি হবে? অপশন সি, অ্যামং হবে। আর দুইজন হলে আগেই আমরা দেখলাম যে বিটুইন হচ্ছিল। এখানে তো বিটুইন হবে না, কারণ এখানে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে আমাদের শিক্ষক চকলেটটা বিতরণ করছেন। তো আমি আগেই বলেছি যে অনেক বস্তুর মধ্যে যদি ব্যাপারটা ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যামং হবে। তো সেই অনুযায়ী এখানে কিন্তু উত্তরটা অপশন সি, অ্যামং হলো। আশা করছি বুঝতে পারছো। আর যদি বুঝতে পারো, যদি ভালো লাগে এই লেন্দি ক্লাসটা, অবশ্যই ক্লাসটা লেন্দি হবে, কারণ এখানে আমি শুধু এমসিকিউ নিয়ে আসিনি। তোমরা চেয়েছো, ব্যাখ্যা চেয়েছো, আমি ব্যাখ্যারই ক্লাস নিয়ে এসেছি। তো ভিডিওটা লাইক করতে পারো। এবার 31 নাম্বার কোশ্চেনটা দেখো। 31 নাম্বার কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন। তোমরা অবশ্যই 31 নাম্বারটা কমেন্ট করবে। ঠিক আছে? যারা পারবে তারাও কমেন্ট করবে, আর যারা পারবে না তারাও কমেন্ট দেখবে। ঠিক আছে? কারণ তুমি নাই পারতে পারো, তোমার আদার্স যে ফ্রেন্ডরা অ্যান্সার করছে তাদের উত্তরটা তুমি একটু চেক করে নিতে পারো। হ্যাঁ, ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করবে। 31 নাম্বার। 32 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেই কোশ্চেনটা আমিও একবার এক্সামে ভুল করেছিলাম। তো তোমরা এইটা করার আগে ভালো করে মন দিয়ে দেখো, যে ড্যাশ ইংলিশ শি অলসো নোন বেঙ্গলিস। মানে এইখানে ব্যাপারটা কি, সে ইংরেজি তো জানে, পাশাপাশি সে বাংলাও জানে। ঠিক আছে? আমি আগের যে কোশ্চেনটা তোমাদেরকে কমেন্টে বলার জন্য বললাম, সেটা কিন্তু অনেকটা সেম মনে হলেও এখানে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে বিসাইড এবং বিসাইডস। ঠিক আছে? এখানে তোমরা কি দেবে বলো?
এখানে তোমরা অবশ্যই অপশন বি বিসাইডস দেবে। এখানে তোমরা বিসাইডস দেবে। কেন বিসাইডস দেবে? কারণ সে অতিরিক্ত কিছু জানে, সে ইংরেজি তো জানে, পাশাপাশি সে বাংলাও জানে। এই যে পাশাপাশি ব্যাপারটা বোঝালে বিসাইডস ব্যবহার করা হয়। বিসাইডের সঙ্গে এস যুক্ত করলে কিন্তু পাশাপাশি বোঝায়, আর বিসাইড মানে কিন্তু শুধু পাশে বোঝায়। তো আগের কোশ্চেনটা অবশ্যই তোমরা আশা করছি উত্তর দিতে পারবে। এবার আমি না বলতে চাইলেও বলে দিলাম হয়তো ইনডাইরেক্টলি। তো বিসাইডস বোঝালে আমি খেলার পাশাপাশি আমার নাচ করতেও ভালো লাগে, আমি ছবি আঁকার পাশাপাশি আমার কুইজ খেলতেও ভালো লাগে। এই যে পাশাপাশি, তখন কিন্তু বিসাইড ব্যবহার করবে না, তখন কিন্তু বিসাইডস ব্যবহার করবে। যেমন তুমি অঙ্গনওয়াড়ি এক্সামের পাশাপাশি তুমি পঞ্চায়েত এক্সামের প্রিপারেশন করছো, তো ব্যাপারটা বুঝলে যে ওটার পাশাপাশি তুমি এটাও করছে। তো অপশন বি বিসাইডস। আশা করছি তোমার আর ভুল হবে না এই কোশ্চেনটা। পরের কোশ্চেনটা দেখো। তারপরের 33 নম্বর কোশ্চেনটা দেখো। দ্য বয় ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। উত্তরটা করার চেষ্টা করো। এখানে যে অপশনগুলি রয়েছে না, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন বি বিহাইন্ড। কেন বিহাইন্ড? আগে বিহাইন্ডের মানে জানতে হবে। বিহাইন্ড মানে কিন্তু পেছনে বোঝায়, ঠিক আছে? কোনো ব্যক্তি বা বস্তুর পেছনে অবস্থান বোঝাতে বিহাইন্ড ব্যবহার করা হয়। যেমন বিহাইন্ড দ্য ডোর, বিহাইন্ড দ্য স্কুল, বিহাইন্ড দ্য ট্রি। তো এখানেও এই যে ছেলেটি, এই ছেলেটি দরজার পেছনে দাঁড়িয়ে আছে এমন বোঝাচ্ছে। তো এটার উত্তর হচ্ছে অপশন বি বিহাইন্ড। তারপরের কোশ্চেনটা দেখে নাও। তারপরের 34 নম্বর কোশ্চেনটা দেখো। আ সিকিউরিটি গার্ড ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য গেট। এর বাংলা মানে করলে কি দাঁড়ায়? একজন নিরাপত্তারক্ষী গেটের সামনে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ সিকিউরিটি গার্ড কোথায় থাকবে? পেছনে তো থাকবে না নিশ্চয়ই, হ্যাঁ, বিহাইন্ড তো হবে না। সিকিউরিটি গার্ড সবসময় না কোথায় থাকে বলো তো? সামনে দাঁড়িয়ে থাকে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। আমাদেরকে কিন্তু এই সেন্সটাকেও বুঝতে হবে। কেন এই উত্তরটা হচ্ছে? এটার উত্তর হবে অপশন সি ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে, ঠিক আছে? কোনো ব্যক্তি বা বস্তুর সামনের অবস্থান বোঝাতে এই ইন ফ্রন্ট অফ ব্যবহার করা হয়। যেমন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, ইন ফ্রন্ট অফ দ্য হাউস। আশা করছি বুঝতে পারলে। তো সেই মানে গার্ডটাও সেই গেটে দাঁড়িয়ে, মানে গেটের সামনে দাঁড়িয়ে আছে, সেই কারণে এই অপশন সি ইন ফ্রন্ট অফ ব্যবহার করলাম আমরা। পরে এবার 35 নম্বর কোশ্চেনটা দেখো। 35 নম্বর প্রশ্নটা তোমরা দেখো যে দেয়ার ইজ আ ফার্মেসি ড্যাশ মাই হাউস। এটার উত্তর তোমরা অপশন বি নিয়ার করবে। নিয়ার মানে কি বোঝায় বলো তো? কাছেই রয়েছে, এই রকম জিনিসকে বোঝাচ্ছে। কোনো ব্যক্তি বা বস্তু কাছাকাছি অবস্থান বোঝাতে এই নিয়ারটা ব্যবহার করা হয়, ঠিক আছে? নিয়ার মাই হাউস, নিয়ার দ্য স্টেশন, নিয়ার দ্য মার্কেট। মনে রাখবে নিয়ার মানে কাছে, কিন্তু একেবারে গা ঘেঁষে নয় কিন্তু, অবশ্যই মনে রাখবে। তো এইখানে অপশন অনুযায়ী অপশন বিটা তোমরা উত্তর করবে। তারপরে 36 নম্বর কোশ্চেনটা দেখে নাও। এই 36 নাম্বারটা তোমরা একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এখানে কিন্তু অবশ্যই তোমার মনে হতেই পারে যে আদার্স অপশনগুলোও তো উত্তর হতে পারে, কিন্তু যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই কিন্তু এখানে উত্তরটা নেবে, ঠিক আছে? দ্য ব্যাংক ইজ ড্যাশ দ্য রেলওয়ে স্টেশন। এটার উত্তর হবে অপশন ডি অপোজিট দ্য রেলওয়ে স্টেশন। বিটুইন তো হবে না, সেটা তোমরা জানো। বিহাইন্ড, নিয়ার এটাও হবে না। আপাতত এই সেন্টেন্স অনুযায়ী অপশন ডিটাই সবচেয়ে কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে? অপোজিট, অর্থাৎ ব্যাংকটি রেল স্টেশনের বিপরীতে অবস্থিত, ঠিক আছে? 37 নম্বর কোশ্চেনটি দেখো। দ্য ডগ রান ড্যাশ দ্য রোড। এবার দাও, উত্তর দাও। এইখানে উত্তরটা হবে অপশন এ অ্যাক্রস। আমি আবার বলছি, এখানে কিন্তু সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী তোমরা অপশনটা সিলেক্ট করবে। এখানে অ্যাক্রস কেন হলো? আগে অ্যাক্রসের মানে জানতে হবে। অ্যাক্রস মানে হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া বা পার হওয়া বোঝায়। মনে রাখবে, অ্যাক্রস ব্যবহার হয় কোনো রাস্তা, হতে পারে সেটা নদী বা মাঠের মতো খোলা জায়গা পার হওয়ার ক্ষেত্রে। যেমন অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ পারাপার হচ্ছে। অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস দ্য ফিল্ড, এই ক্ষেত্রে অ্যাক্রস হবে। তো এখানে কুকুরটি রাস্তা পার হয়ে দৌড়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলে? তো সেই অনুযায়ী এখানে উত্তর অপশন এ অ্যাক্রস হলো। তারপরের কোশ্চেনটা দেখে নাও। এবার 38 নাম্বার কোশ্চেনটা তোমরা উত্তর করার চেষ্টা করো যে দ্য ট্রেন পাসড ড্যাশ দ্য টানেল। এখানে তোমরা অ্যাক্রস দেবে? তোমরা এখানে অ্যাক্রস দেবে না। কেন দেবে না? কারণ এখানে একটা নিয়ম রয়েছে। এখানে উত্তরটা হবে অপশন বি থ্রু। যখন কোনো ব্যক্তি বা বস্তু একটি বন্ধ বা ঘেরা জায়গার ভেতর দিয়ে যায় তখন থ্রু ব্যবহার করা হয়, ঠিক আছে? এখানে তো টানেল বলতে একটা বদ্ধ জায়গা, তো সেই বদ্ধ জায়গার ভেতর দিয়ে তো ট্রেনটা পাস হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে এখানে উত্তরটা হবে থ্রু। যেমন থ্রু দ্য টানেল, থ্রু দ্য ফরেস্ট, থ্রু দ্য ডোর। বোঝা গেল? সেই ভেতর দিয়ে প্রবেশ করছে, এইরকম বোঝাচ্ছে।
অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, থ্রু হলো। আগেরটা কিন্তু থ্রু হয়নি, আগেরটা পারাপার হচ্ছিল, সে কারণে অ্যাক্রস হলো। এখানে কোনো একটা বদ্ধ জায়গার ভেতর দিয়ে প্রবেশ করে যাচ্ছে, সেই কারণে থ্রু দ্য টানেল। এরপরে 39 নম্বর কোশ্চিনটা দেখো, উই ওয়াকড ড্যাশ দ্য রিভার ফর অ্যান আওয়ার। ঠিক আছে, ফর অ্যান আওয়ার, এখানে অ্যান কেন হলো তার উপরে সেপারেট ভিডিও রয়েছে, আর্টিকেলের আমি ক্লাস করিয়েছি দুটো, তোমরা চাইলে সেই দুটো দেখলেই তোমাদের পুরো আর্টিকেল কমপ্লিট হয়ে যাবে, দেখে নিতে পারো চাইলে। তো দেখো 39 নাম্বার কোশ্চিনটা রয়েছে, উই ওয়াকড ড্যাশ দ্য রিভার ফর অ্যান আওয়ার। এইখানে উত্তর তোমরা কি করবে? এইখানে উত্তর করবে তোমরা অপশন সি, অ্যালং। অ্যালং কেন? আগের বাংলা মানেটা দেখো, আমরা 1 ঘন্টা ধরে নদীর পাশ দিয়ে হেঁটেছিলাম। ঠিক আছে, এখানে না নদীর পাশ দিয়ে বা নদী বরাবর হাঁটার কথা এখানে বলেছে। তো কোনো রাস্তা, নদী বা দেওয়ালের ধার ধরে চললে অ্যালং ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন অ্যালং দ্য রিভার, অ্যালং দ্য রোড, অ্যালং দ্য বিচ। বোঝা গেল? তুমি হয়তো নদী বরাবর হেঁটে যাচ্ছ, কোনো একটা বাঁধ বরাবর হেঁটে যাচ্ছ, তখন অ্যালং ব্যবহার করা হয়। অ্যাক্রস তো হবে না, থ্রু তো হবে না, অ্যারাউন্ড তো হবে না। তোমরা চাইলে অপশানে এলিমিনেট করেও করতে পারো, আমি বাদবাকি অপশানগুলো পড়ছি না, নাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই ভিডিওটা ছেড়ে দিয়েছে এত বড় বলে, তুমি এখনও দেখছো। ঠিক আছে, তোমার মতো যদি সবাই হতো তাহলে না মানে সবাই এই বেসিকটা অন্ততপক্ষে জেনে যেতে পারতো, কিন্তু তুমি অন্ততপক্ষে দেখো শেষ পর্যন্ত, তাহলেই হবে। এবার 40 নম্বর কোশ্চিনটা দেখো, যে দ্য চিলড্রেন আর রানিং ড্যাশ দ্য প্লেগ্রাউন্ড। এটার উত্তর করার চেষ্টা করো। তোমরা না চেষ্টা করবে যতটা সম্ভব হয় এর বাংলা মানেটাকে উদ্ধার করার। হ্যাঁ, বাংলা মানেটা উদ্ধার করলে না অনেকটাই কমপ্লিট হয়ে যায়, প্রায় অর্ধেকটা। তো এখানে দেখো বাংলা অর্থটা শিশুরা খেলার মাঠের চারিদিকে দৌড়াচ্ছে, ঠিক মানেটা এরকমই দাঁড়াচ্ছে। তো এইখানে দেখো উত্তরটা হবে, তোমরা এলিমিনেট করতে পারো, আমি আবারও বলছি অপশন পড়ছি না আমি, এটার উত্তর হবে অপশন ডি, অ্যারাউন্ড। কেন অ্যারাউন্ড হবে? কারণ অ্যারাউন্ডের অর্থ হচ্ছে চারদিকে বা এদিক ওদিক। ঠিক আছে, এদিক ওদিক বা চারদিকে বোঝালে অ্যারাউন্ড বোঝায়। কোনো স্থানকে ঘিরে বা চারপাশে চলাফেরা বোঝাতে অ্যারাউন্ড ব্যবহার করা হয়, যেমন অ্যারাউন্ড দ্য প্লেগ্রাউন্ড, অ্যারাউন্ড দ্য পার্ক, অ্যারাউন্ড দ্য হাউস। ঠিক আছে, আবার এখানে একটা জিনিস মনে রাখবে, অ্যালং মানে কিন্তু বরাবর, আর অ্যারাউন্ড মানে কিন্তু চারদিকে। হ্যাঁ, মানে পুরোটা চারদিক, অর্থাৎ একটা খেলার মাঠ রয়েছে সেই চারিদিকে রয়েছে। আর অ্যালং মানে কি? নদীর ধার বরাবর। ঠিক আছে, আশা করছি রিভিশন হয়ে গেল, আরও একবার বলে দিলাম। এবার পরের কোশ্চেনটা দেখে নাও। 41 নাম্বার এবার কোশ্চেনটা দেখো, দ্য মিটিং কন্টিনিউড ড্যাশ 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা ধরে চলেছিল। তো আমি আগেই বলেছিলাম যে ডিউরেশন অফ টাইম বোঝালে অপশন সি ফর হয়। আশা করছি আর ডেসক্রিপ্ট আমি আর করছি না, তারপরের কোশ্চেনটা দেখে নাও। তারপরে 42 নম্বর কোশ্চেন দেখো, আই হ্যাভ নট সিন হিম ড্যাশ লাস্ট সানডে, অর্থাৎ যে আমি লাস্ট সানডে থেকে তাকে আমি দেখিনি। তো কি বলেছে? এটা পার্টিকুলার একটা সময়কে বোঝাচ্ছে না, যে সেই সময় থেকে আমি দেখিনি, তো সেই কারণে এটার উত্তর হবে অপশন এ, সিন্স। আর এখানে যদি ডিউরেশন বা একটা পিরিয়ড অফ টাইম বোঝাতো তাহলে কিন্তু ফর হতো। ঠিক আছে, তারপরে এবার 43 নম্বর কোশ্চেনটা দেখে নাও। তারপরে দেখো 43 নম্বর কোশ্চেন, নোবডি ইজ অ্যালাউড টু টক ড্যাশ দ্য এক্সামিনেশন। ঠিক আছে, নোবডি, তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে? মানে এক্সাম চলাকালীন কেউ আর কি, মানে কারো কথাকে গ্রান্ট করা হবে না, মানে কেউ কথা বলবে না, এরকম বোঝাচ্ছে। তাহলে কি এক্সাম চলাকালীন বোঝাচ্ছে না ব্যাপারটা? একটু সেন্সটাকে বোঝার চেষ্টা করো, যে এক্সাম চলাকালীন কেউ কথা বলবে না, এরকম একটা ব্যাপার। তো এখানে অপশন বি হবে ডিউরিং। ডিউরিং বলতে বোঝায় চলাকালীন, কোনো একটা ইভেন্ট হচ্ছে, ইভেন্ট চলাকালীন কোনো একটা ঘটনা ঘটবে, তখন ডিউরিং বোঝাতে হয়, তখন ডিউরিং তোমরা ব্যবহার করবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো ডিউরিং কখন ব্যবহার করব। তারপরে 44 নম্বর কোশ্চেনটা দেখে নাও। তারপরে দেখো 44 নম্বর কোশ্চেনটা, প্লিজ ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট ড্যাশ 30 মিনিটস, অর্থাৎ এখানে কি দেবে? এখানে তোমরা দেবে অপশন ডি, উইথিন। উইথিন কেন? এই যে এই 30 মিনিটের মধ্যে আমাকে এটাকে কমপ্লিট করতে হবে, এই অ্যাসাইনমেন্টটাকে কমপ্লিট করতে হবে, সেই কারণেই প্লিজ ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট উইথিন 30 মিনিটসের মধ্যে। আশা করছি বুঝতে পারলে। এবার পরের 45 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 45 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, ওয়েট হেয়ার ড্যাশ আই কাম ব্যাক। তুমি এখানে অপেক্ষা করতে থাকো যতক্ষণ না আমি আসছি। ঠিক আছে, আই কাম ব্যাক। তো এইখানে উত্তরটা হবে অপশন এ, টিল। হ্যাঁ, টিল, ততক্ষণ পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে, টিল। আশা করছি বুঝতে পারলে। এরপরে 46 নম্বর কোশ্চেনটা দেখে নাও। এবার 46 নম্বর কোশ্চেনটা দেখো, উই রিচড দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট। এটার উত্তর হবে অপশন বি, বিফোর।
কারণ একটি ঘটনা অন্য ঘটনার আগে ঘটলে বিফোর ব্যবহার করা হয়। হ্যাঁ, এখানে দেখো ট্রেন ছাড়ার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, মনে রাখবে বিফোর আগে, ঠিক আছে, বিফোর প্লাস নাউন প্লাস টাইম প্লাস ক্লজ। তো এটা আপাতত তোমাদের মনে রাখতে হবে না, এটা যখন আমি তোমাদের অন্য ক্লাস করাবো তখন আমি সেটা বলে দেব। তো এইখানে তোমরা কিন্তু মনে রাখবে, এইখানে কিন্তু অবশ্যই একটি ঘটনা অন্য ঘটনার আগে ঘটলে বিফোর ব্যবহার করা হবে। আমরা কিন্তু সেখানে আগে পৌঁছে গেছিলাম, সেই কারণে এখানে বিফোর হলো। পরের এবার 47 নাম্বার কোশ্চেনটা দেখো। 47 নাম্বার কোশ্চেন রয়েছে, দে ওয়েন্ট হোম ড্যাশ দ্য মিটিং। এখানে দেখো সে বাড়ি গিয়েছিল কখন? মিটিংটা যখন শেষ হয়েছিল, ঠিক আছে। তো এইখানে এটার উত্তর হবে অপশন সি, আফটার। দে ওয়েন্ট হোম আফটার দ্য মিটিং, অর্থাৎ একটি কাজ শেষ হওয়ার পরে আরেকটি কাজ হলে আফটার ব্যবহার করা হয়। তো এইখানে দেখো আগে কি শেষ হলো? আগে মিটিংটা শেষ হলো, তারপরেই তো সে বাড়ি গেল, সেই কারণে এখানে অপশান সি, আফটার ব্যবহার করা হলো। 48 নম্বর কোশ্চেনটাকে দেখো এবং পড়ার চেষ্টা করো। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য রিভার, ঠিক আছে। এইখানে দেখো, এইখানে এটার উত্তর হবে অপশন ডি, অ্যাক্রস। অ্যাক্রস মানে আমি আগেই বললাম যে একদিক থেকে অন্যদিকে গেল। এই পাখিটাও কিন্তু সেই একদিক থেকে অন্যদিকে গেল। এখানে পাখিটি নদীর এপার থেকে ওপারে উড়ে গেছে, সেই কারণে এখানে অ্যাক্রস হলো। কেন অ্যাক্রস হলো এর আগে আমি ব্যাখ্যা করেছি, তোমরা চাইলে ভিডিওটা একটু পেছনে গিয়ে দেখে নিতে পারো। এবার 49 নম্বর কোশ্চেনটা দেখো। 49 নম্বর কোশ্চেনটা, দ্য সানলাইট কেম ড্যাশ দ্য উইন্ডো। দেখো সূর্যের আলোটা আসছে, হ্যাঁ, সূর্যের আলোটা আসছে কিসের ভেতর দিয়ে? কিসের ভেতর দিয়ে? কোনো কিছুর ভেতর দিয়ে প্রবেশ করা বা অতিক্রম করলে আমরা তো আগেই দেখলাম যে থ্রু ব্যবহার করতে হয়, তাহলে এটার উত্তর হবে অপশন বি, থ্রু। আশা করছি বুঝতে পারলে। তারপরে এবার 50 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 50 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য চিলড্রেন রান ড্যাশ দ্য প্লেগ্রাউন্ড। আমরা আগেই দেখলাম এই টাইপের একটা নিয়ম, এটার উত্তর হবে অপশন এ, অ্যারাউন্ড। তারপরে 51 নম্বর কোশ্চেনটা দেখে নাও। দ্য চাইল্ড রান ড্যাশ হিজ মাদার হোয়েন হি স হার। এখানে কি উত্তর হবে? এখানে উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, টুয়ার্ডস, ঠিক আছে। টুয়ার্ডস মানে দিকে বা অভিমুখে। কোনো ব্যক্তি বা বস্তু যখন কোনো নির্দিষ্ট দিকে অগ্রসর হয় তখন টুয়ার্ডস ব্যবহার করা হয়। ঠিক তেমনি এখানেও শিশুটি তার মায়ের দিকে দৌড়ে গেছে, তাই এখানে টুয়ার্ডস হলো। হ্যাঁ, তোমরা মনে রাখবে টুয়ার্ডস মানে কোনো কিছুর দিকে বা অভিমুখে। পরের কোশ্চেনটা দেখে নাও। 52 নম্বর কোশ্চেনটি দেখো, নেভার স্পিক ড্যাশ ইউর প্যারেন্টস। এখানে তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তরটা হবে অপশন বি, এগেনস্ট। এগেনস্ট কেন হলো? যখন কোনো ব্যক্তি বা হতে পারে সেটা মতামত বা নিয়মের বিরোধিতা বোঝানো হয় তখন এগেনস্ট ব্যবহার করা হয়। হ্যাঁ, প্রিপোজিশন হিসেবে এগেনস্ট ব্যবহার করা হয়। ঠিক তেমনি এখানেও দেখো বলেছে তোমার বাবা মায়ের বিরুদ্ধে বা অসম্মানজনকভাবে কথা বলবে না, মানে বাবা মায়ের বিরুদ্ধে অসম্মানজনকভাবে কথা বলবে না, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। তো এইখানে অপশন বি, এগেনস্ট হলো সেই কারণেই, অর্থাৎ কোনো কিছুর বিরোধিতা বা বিরুদ্ধে বোঝালে এগেনস্ট প্রিপোজিশনটা ব্যবহার করবে। এখানে দেখো 53 নম্বর কোশ্চিন। আমরা প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি। টোটাল আমরা এখানে 75টা কোশ্চিন প্লাস নিয়ম দেখে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন আছি 53তে। হি লেফট দ্য হাউস ড্যাশ সেইং আ ওয়ার্ড। এটার মানে আগে জানতে হবে। হি লেফট দ্য হাউস ড্যাশ সেইং আ ওয়ার্ড, অর্থাৎ সে একটি কথাও না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ঠিক অনুবাদটা এমন দাঁড়াচ্ছে। তো এইখানে অর্থাৎ সে একটা কথাও বলেছে, একটা কথাও বলেনি, অর্থাৎ কোনো কথাই বলেনি, অর্থাৎ অপশন এ, উইথাউট। উইথাউট মানে কোনো কিছু ব্যবহার না করে সে চলে গেছে। কোনো কাজ না করেই আরেকটি কাজ যদি হয়ে থাকে তাহলে উইথাউট ব্যবহার করা হয়। দেখো সে এখানে কোনো কথা না বলেই সে বেরিয়ে গেছে, অর্থাৎ সেখানে একটা কাজ না করে আর একটা কাজ করে ফেলেছে, সেই কারণেই এখানে উইথাউট হলো। আশা করি বুঝতে পারলে। তারপরে 54 নম্বর কোশ্চেনটা দেখে নাও। তারপরে 54 নম্বর কোশ্চেনটা, শি সিংস ড্যাশ আ প্রফেশনাল সিঙ্গার। দেখো এখানে অ্যাজ, এখানে অনেকেই অ্যাজ দিয়ে দেবে, অনেকে লাইক দেবে। তো এখানে কি দেবে? তুমি দেবে অপশন ডি, লাইক। কারণ লাইক কেন দেব আমি? লাইক মানে হচ্ছে মতো। সে খুব সুন্দরভাবে গান করে, মানে মনে হচ্ছে সে যেন একজন পেশাদার গায়িকা, ঠিক আছে। তো এটার উত্তর লাইক কেন হলো তোমরা বুঝে নিতে পারলে। এবার পরের কোশ্চেনটা দেখে নাও। 55 নম্বর কোশ্চেনটা দেখো, ড্যাশ হিজ ব্রাদার রাজু ইজ ভেরি কাম। এটার উত্তর কি দেবে? এটার উত্তর লাইক দেবে না, এটার উত্তর কিন্তু তোমরা আনলাইক দেবে। কারণ আনলাইক মানে অমুকের মতো নয় বা বিপরীতভাবে। এখানে বলা হয়েছে তার ভাইয়ের মতো নয়,
রাজু খুব শান্ত, মানে সে কিন্তু তার ভাইয়ের মতো না, রাজু কিন্তু খুব শান্ত, সেই কারণে এখানে আনলাইক বলা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এবার 56 নম্বর কোশ্চেনটা উত্তর করার চেষ্টা করো। হি ওয়ার্কড ড্যাশ আ টিচার ফর 10 ইয়ার্স। ঠিক আছে, ফর 10 ইয়ার্স অর্থাৎ এটার মানে কি দাঁড়াচ্ছে, এখানে তিনি 10 বছর একজন শিক্ষক হিসেবে কাজ করেছেন। তো এটার উত্তর হবে অপশন এ অ্যাজ। কেন অ্যাজ হবে? অ্যাজের অ্যাকচুয়াল যেটা প্রিপোজিশনের মিনিং দাঁড়াচ্ছে সেটা হচ্ছে হিসেবে। ঠিক আছে, তিনি শিক্ষক হিসেবে, অর্থাৎ যখন কোনো ব্যক্তির পদ, পরিচয় বা পেশা বা ভূমিকা বোঝানো হয় তখন অ্যাজ ব্যবহার করা হয়। তিনি শিক্ষক হিসেবে এতদিন সেখানে চাকরি করেছেন। হ্যাঁ, অ্যাজ আ টিচার আমরা বলে থাকি, অ্যাজ আ টিচার, এইরকম ব্যাপারটা। তো আশা করি বুঝতে পেরেছো। এবার 57 নম্বর কোশ্চেনটা দেখে নাও। এবং হ্যাঁ, অবশ্যই তুমি যদি শেষ পর্যন্ত ক্লাসটা দেখে থাকো, এই ছোট্ট একটা ম্যারাথন ক্লাস, অবশ্যই লাইক করে জানিয়ে দিও, হ্যাঁ, আমি বুঝতে পারবো। এবার 57 নম্বর কোশ্চেনটা দেখো, ড্যাশ দ্য নোটিশ দ্য এক্সামিনেশন উইল বিগেন অ্যাট 10 AM। এটার উত্তর তোমরা করবে, উত্তর করবে হচ্ছে অপশন বি পার। ঠিক আছে, তো বিশেষ করে নিয়ম, নির্দেশ, বিজ্ঞপ্তি বা তালিকা হতে পারে সেটা, বা সরকারি আদেশ অনুযায়ী যদি কোনো কিছু বোঝায় তখন বলি না যে অ্যাজ পার দ্য নোটিশ, তো এরকম পার ব্যবহার করতে হবে। হ্যাঁ, ঠিক তেমনি এখানেও দেখো অর্থটা ওই রকমই বোঝাচ্ছে যে বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা সকাল 10টায় শুরু হবে। আশা করি বুঝতে পারলে, এবং তোমরা মনে রাখবে পার হচ্ছে অনুযায়ী, অর্থাৎ নোটিশ অনুযায়ী পরীক্ষাটা আমার 10টা থেকে শুরু হবে। তো এটার উত্তর হবে অপশন বি পার। এবার পরের কোশ্চেনটা দেখে নাও। এটার উত্তর তোমরা সকলে কমেন্ট করবে। হ্যাঁ, 58 নম্বর কোশ্চেন, এটা তোমরা কমেন্ট করবে। এটা অনেকের কাছেই অজানা থাকতে পারে, যাদের কাছে অজানা তারা অবশ্যই কমেন্টটা আসে একবার চেক করবে। এটা আমার একটু অনুরোধ তোমার কাছে, যেহেতু আমি এটার উত্তর দিচ্ছি না, কাজে এটা তোমার জানাটা, মানে জানানোটা তো আমারই কর্তব্য ছিল। তো এটা তোমরা অবশ্যই কমেন্টে এসে চেক করে নেবে। আশা করছি সেখানে কেউ না কেউ উত্তর করবে, আর যদি কেউ না উত্তর করে আমি জানিয়ে দেবো। হ্যাঁ, তারপরে এবার 59 নম্বর কোশ্চেনটা দেখো। এরপরে দেখো, প্লিজ ওয়েট ড্যাশ দ্য রুম, অর্থাৎ এটার উত্তর কী হবে? আমি সরাসরি বলছি, এটার উত্তর হবে অপশন ডি ইনসাইড। ইনসাইড মানে ভেতরে। যখন কোনো কিছুর অভ্যন্তরের অবস্থান বোঝানো হয় তখন ইনসাইড ব্যবহার করা হয়। এখানে বলা হয়েছে ঘরের ভেতরে অপেক্ষা করুন, তো সেই ক্ষেত্রে এখানে ইনসাইড হবে। আর আউটসাইড মানে তো তোমরা জানোই যে বাইরে, এটা এর অপোজিট। আমি অপোজিটের ওপরেও অর্থাৎ অ্যান্টোনিমের ওপরেও ক্লাস দিয়েছি, তোমরা চাইলে সেই ক্লাসটা দেখতে পারো। এবার দেখো 60 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। 60 নম্বর কোশ্চেন রয়েছে, দ্য স্টুডেন্টস আর ওয়েটিং ড্যাশ দ্য ক্লাসরুম। এটা আশা করছি এবার বলে দিতেই পারবে। দেখো এইখানে কিন্তু সেন্সটা বুঝতে হবে। হ্যাঁ, সেন্সটা না বুঝলে কিন্তু আমার সব অপশানই কারেক্ট হতে পারে। দেখো স্টুডেন্টরা ওয়েট করছে, ড্যাশ ওয়েট করছে, স্টুডেন্টরা কোথায় ওয়েট করে বলো? আউটসাইডে, অর্থাৎ বাইরে ওয়েট করছে। হ্যাঁ, তো এটার উত্তর হবে অপশন এ আউটসাইড। দ্য স্টুডেন্টস আর ওয়েটিং আউটসাইড দ্য ক্লাসরুম, অর্থাৎ এখানে ছাত্রছাত্রীরা ক্লাসরুমের বাইরে অপেক্ষা করছে। ঠিক আছে, তো ওটার নিয়ম কি? যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো জায়গার বাইরে থাকে তখন কিন্তু আউটসাইড ব্যবহার করা হয়, যেটা ইনসাইডের ঠিক অপোজিট। তারপরে এবার 61 নাম্বার কোশ্চেনটা দেখে নাও। 61 নাম্বার কোশ্চেন দেখো, প্লিজ টেক ইউর শুজ ড্যাশ বিফোর এন্টারিং দ্য রুম, অর্থাৎ এখানে উত্তরটা হবে, আমি সরাসরি আগে উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটা হবে অপশন এ অফ। অফ মানে খুলে ফেলা বা আলাদা করা বা ওর থেকে সরিয়ে নেওয়া, মানে এইরকম ব্যাপারটা বোঝায়। হ্যাঁ, আর এখানেও দেখো ঘরে ঢোকার আগে জুতো খুলে ফেলতে বলা হয়েছে, তাই না? যে ঘরে ঢোকার আগে জুতো খুলে প্রবেশ করতে হবে, তাই এখানে উত্তরটা হবে অফ। তাহলে এখানে কি দাঁড়ালো? টেক অফ। টেক অফ মানে খুলে ফেলা। এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, টেকের সঙ্গে অফ, টেক অফ, এটা একটা ফ্রেজাল ভার্ব, অর্থাৎ খুলে ফেলা বা সেপারেট করে দেওয়া বা আলাদা করে দেওয়া, এরকম বোঝায়। আশা করছি বুঝতে পেরেছো। এবার 62 নাম্বার কোশ্চেনটা দেখে নাও। এইখানে দেখো বলছে, উই ওয়াক ড্যাশ দ্য পোস্ট অফিস অ্যান্ড রিচড দ্য মার্কেট, অর্থাৎ এখানে আমি সঠিক উত্তরটা আগে বলে দিই। হ্যাঁ, অনেকটা সময় হয়ে গেছে। এখানে উত্তর হবে অপশান সি পাস্ট। কেন? পাস্ট মানে পাশ দিয়ে অতিক্রম করে। এখানেও দেখো, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু পাশ দিয়ে সামনে এগিয়ে যাওয়া বোঝাতে পাস্ট ব্যবহার করা হয়। এখানে আমরা ডাকঘরের পাশ দিয়ে বাজারে পৌঁছেছি এমন বোঝাচ্ছে। হ্যাঁ, তাই এখানে উত্তরটা হচ্ছে অপশন সি পাস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে হয় সত্যিই এই ভিডিওর জন্য আমি পরিশ্রম করছি, তোমরা অবশ্যই পরিশ্রম স্বরূপ আমাকে একটা লাইক দিও। ঠিক আছে, তারপরে 63 নাম্বার কোশ্চেনটা দেখে নেব।
তারপরে 63 নাম্বার কোশ্চেনটা তোমরা নিজেরা পড়ো এবং আগে উত্তর দেওয়ার চেষ্টা করো। দ্য ট্রেজারি ওয়াজ হিডেন ড্যাশ দ্য ওল্ড ট্রি। অর্থাৎ এখানে কিন্তু আমি উত্তরটা বলার আগে একটু ব্যাখ্যাটা বলছি। দেখো এখানে না আন্ডার, এটি আন্ডারের তুলনায় একটু বেশি সাহিত্যিক শব্দ। কি এটার উত্তর হবে অপশন এ বিনিত। বিনিত মানে কিন্তু নিচে, আন্ডার মানেও নিচে, কিন্তু আমি আগেই বললাম যে আন্ডারের এটা একটু বেশি সাহিত্যিক বা ফর্মাল রূপ বিনিত। এখানে গুপ্তধনটি পুরনো গাছের ঠিক নিচে লুকিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। সেই কারণে এখানে কিন্তু যদিও এখানে আন্ডার অপশন নেই, কোনো কনফিউজ তোমরা হবে না। এটার উত্তর হচ্ছে অপশন এ বিনিত। বিনিত মানেও নিচে বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে গুপ্তধনটি পুরনো গাছের ঠিক নিচে লুকিয়ে রাখা হয়েছে। এবার 64 নাম্বার কোশ্চেনটা দেখে নাও। আর একটা ছোট্ট অনুরোধ, কমেন্টের পাশে তোমরা যদি একটু স্ক্রল করো, সেখানে দেখবে একটা হাইপ বলে একটা বোতাম আছে, সেই বোতামটাকে যদি একটু ক্লিক করে দাও, তাতে আমার ভিডিওটা না যাদের প্রয়োজন, মানে তোমার তো প্রয়োজন বলে তুমি ভিডিওটা দেখছো, তো তোমার মতোই যাদের প্রয়োজন তাদের কাছেও পৌঁছে যাবে। তুমি যদি সত্যি মন থেকে চাও যে আমার ভিডিওটা পৌঁছে যাক, অবশ্যই হাইপটাকে একবার প্রেস করে দিও, এতে সময় খুব একটা নষ্ট হবে না, ঠিক আছে। এবার 64 নাম্বার কোশ্চেনটা দেখব। 64 নাম্বার কোশ্চেন রয়েছে, দিস কোশ্চেন ইজ ড্যাশ মাই আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ এখানে কিন্তু আমি সরাসরি উত্তর বলছি আগে, এটির উত্তর হবে অপশন সি বিয়ন্ড। বিয়ন্ড মানে সীমানার বাইরে, নাগালের বাইরে বা সমর্থের বাইরে, ঠিক আছে। এখানে প্রশ্নটি আমার বোঝার ক্ষমতার বাইরে, তাই উত্তরটা বিয়ন্ড হবে। বোঝা গেল? তাহলে বিয়ন্ড মানে কি, একেবারে সীমানার বাইরে, অতিক্রম করে, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিই, যে এরকম বোঝাচ্ছে, দ্য প্রবলেম ইজ বিয়ন্ড মাই নলেজ, দিস ওয়ার্ক ইজ বিয়ন্ড মাই এবিলিটি, ঠিক আছে, তার সীমানার বাইরে। যেমন এই এক্সামটা তোমার কিন্তু বিয়ন্ডের বাইরে না, তোমার কিন্তু বিয়ন্ড না, তোমার কিন্তু সমর্থের মধ্যেই আছে, যদি তুমি রেগুলার ক্লাস করো, রেগুলার পড়াশোনা করো বাড়িতে, ঠিক আছে। এবার 65 নাম্বার কোশ্চেনটা দেখে নাও। কোনো প্রশ্ন যদি কোনো রকম তোমার মনে হয় আমি ভুল দিয়েছি বা কোনো ডাউট হচ্ছে তোমার, অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করবে, ঠিক আছে। তারপরে দেখো 65 নাম্বার কোশ্চেনটা, দ্য রিসিভিং ভুল বললাম ড্যাশ রিসিভিং দ্য মেসেজ শি কল্ড হার মাদার। অর্থাৎ এখানে কি, এখানে উত্তরটা হবে অপশন ডি আপন। আপন মানে কি বোঝাচ্ছে বলো তো, সঙ্গে সঙ্গে বা অবিলম্বে, মানে অর্থাৎ বার্তাটি পাওয়ার সঙ্গে সঙ্গে সে তার মাকে ফোন করছিল, বোঝা গেল। অর্থাৎ কোনো কিছু পেলো এবং সঙ্গে সঙ্গে রেসপন্স করছে সেই অ্যাকর্ডিং, তো সেক্ষেত্রে আপন ব্যবহার করা হয়। আপন মানে প্রিপোজিশনে কি, সঙ্গে সঙ্গে বা অবিলম্বে, মানে অবিলম্ব পরে, ঘটনাটি ঘটার ঠিক পরেই সে একটা স্টেপ নিতে শুরু করেছে, এইরকম বোঝাচ্ছে। তো এটার উত্তর হবে অপশন ডি আপন। তারপরে 66 নাম্বার কোশ্চেনটা দেখো এবং নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। হি সাকসিডেড ড্যাশ হার্ড ওয়ার্ক। এখানে মানেটা কি দাঁড়াচ্ছে, এখানে সে কঠোর পরিশ্রমের কারণে সফল হয়েছে, ঠিক আছে। সে সাকসেস হয়েছে কিন্তু কঠোর পরিশ্রমের জন্য, তাহলে এখানে একটা কারণ রয়েছে না, সে হার্ডওয়ার্কের জন্যই তো সাকসেস হয়েছে, তাহলে কারণ বোঝালে অপশন এ বিকজ অফ তোমরা দেবে। এখানে সেন্টেন্সের অ্যাকর্ডিং অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ অফ। যখন কোনো ব্যক্তি হতে পারে, সেটা বস্তু বা ঘটনার কারণ বোঝাতে হয়, ধরে নাও কোনো কিছু ঘটনার কারণ বোঝাতে হচ্ছে, তখন বিকজ অফ ব্যবহার করা হয়। কারণ এখানে তো আমি আগেই বললাম সে কঠোর পরিশ্রমের কারণে সফল হয়েছে, তাহলে এটার উত্তর অপশন এ। তোমাদের আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে দেখো 67 নাম্বার কোশ্চিন, হি ওয়েন্ট আউট ড্যাশ দ্য হেভি রেইন। এটার উত্তর কি হবে, এখানে দেখো প্রবল বৃষ্টি সত্ত্বেও সে বাইরে গেছে, অর্থাৎ সত্ত্বেও বৃষ্টি এসেছে আসুক, তাও কিন্তু সে বাইরে বেরিয়ে গেছে, অর্থাৎ ডেসপাইট মানে এখানে সত্ত্বেও বোঝায়, তাহলে এইখানে কিন্তু উত্তর হবে অপশন বি ডেসপাইট, ঠিক আছে। অর্থাৎ কোনো বাধা বা প্রতিকূল পরিস্থিতি আছে তা সত্ত্বেও যদি কাজটি হয় বা কোনো কাজ হয়, তাহলে কিন্তু ডেসপাইট ব্যবহার করা হয়। যেমন দেখো তোমাদেরই কিন্তু লাইফে অনেক সমস্যা আছে, তারপরেও কিন্তু তোমরা পড়ছো, সমস্যা থাকা সত্ত্বেও তোমরা পড়ছো, অর্থাৎ ডেসপাইট, ঠিক আছে, কারণ তোমাদেরকে পরীক্ষাটা ক্র্যাক করতেই হবে। দেখো তারপরে এবার 68 নাম্বার কোশ্চেনটা দেখো, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড ড্যাশ দ্য হেভি রেইনফল। এবার দাও দেখি কি হবে উত্তর। এখানে কিন্তু আর বিকজ অফ নেই, হ্যাঁ, এখানে সঠিক উত্তর হবে ডিউ টু। ডিউ টু মানেও কারণ বোঝায়, ঠিক আছে, কারণ। এটি সাধারণত কোনো ঘটনা বা পরিস্থিতির যখন কারণ বোঝাবে তখন এটাকে ব্যবহার করা হয়, হ্যাঁ, যে দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড ডিউ টু হেভি রেইনফল, অর্থাৎ
প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত হয়েছে, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, এবার 69 নম্বর কোশ্চেনটা দেখব। 69 নম্বর কোশ্চেনটা খুব সুন্দর। ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ড দ্য ক্লাস। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, এখানে অসুস্থতা সত্ত্বেও সে ক্লাসে উপস্থিত হয়েছে এমন বোঝাচ্ছে। অর্থাৎ কোনো বাধা থাকা সত্ত্বেও কাজটি সম্পন্ন হলে তখন কিন্তু ইনস্পাইট অফ ব্যবহার করা হয়। এখানে ইনস্পাইট অফ অপশন ডিতে রয়েছে, সেই কারণে এটির উত্তর হবে অপশন ডি, ইনস্পাইট অফ। তোমরা কিন্তু মনে রাখবে ইনস্পাইট অফ ইকুয়ালস টু, হ্যাঁ, ডেসপাইট। অপশানে যদি ডেসপাইট থাকতো তাহলে কিন্তু তোমরা উত্তরটা ডেসপাইটও করলেও রাইট হবে। ঠিক আছে, এখানে যেহেতু ডেসপাইট নেই, ইনস্পাইট অফ আছে, সেই কারণে তোমরা ইনস্পাইট অফ করবে। আশা করছি যে কোনো একটা অপশন থাকবে। এখানে আমি ছোট্ট একটা কথা বলে রাখি, দেখো ইনস্পাইটের সঙ্গে না অফ বসবে, কিন্তু অনেকেই না ভুল করে ডেসপাইট অফ এই অপশানেও হয়তো দিয়ে দিতে পারে, হয়তো ডেসপাইট দিল না, হয়তো ডেসপাইটের সঙ্গে অফ দিল, সেটা কিন্তু ভুল। হ্যাঁ, ডেসপাইটের সঙ্গে অফ আসবে না, ইনস্পাইট অফ মানেই ডেসপাইট। ঠিক আছে, না হলে এটা কিন্তু সুপারফ্লুয়াস হয়ে যাবে, ব্যাপারটা বোঝা গেল। এবার দেখো 70 নম্বর কোশ্চেন দেখে নেব। 70 নম্বর কোশ্চেনটা তোমরা নিজেরা পড়ার চেষ্টা করো। ড্যাশ দ্য টিচার দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ড্যাশ দ্য টিচার দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে উত্তর হবে অপশন এ, অ্যাকর্ডিং টু। ঠিক আছে, অ্যাকর্ডিং টু এর মানেটা হচ্ছে মতে বা অনুযায়ী, অর্থাৎ টিচারের মতে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। যখন কারো মতামত, তথ্য, নিয়মও হতে পারে সেটা, বা রিপোর্টের ভিত্তিতেই কিছু বলা হচ্ছে, তখন কিন্তু অ্যাকর্ডিং টু ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আসল যে উত্তরটা কি দাঁড়াচ্ছে, যে অ্যাকর্ডিং টু দ্য টিচার হিজ চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার 71 নম্বর কোশ্চেনটা দেখে নাও। এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট ড্যাশ রাহুল। এখানে উত্তরটা কি হবে তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করো। এখানে উত্তরটা হবে অপশন বি, এক্সেপ্ট। এক্সেপ্ট মানে কি বলো তো, ওকে বাদ দিয়ে বা ছাড়া। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা বস্তুকে একটি দল থেকে বাদ দেওয়া হয় তখন এক্সেপ্ট শব্দটা ব্যবহার করা হয়। এখানে রাহুল ছাড়া সবাই উপস্থিত ছিল এমন বোঝাচ্ছে, সেই কারণেই উত্তরটা হচ্ছে অপশন সি, এক্সেপ্ট। তারপরের 72 নম্বর কোশ্চেনটা দেখব, আমরা প্রায় শেষের দিকে। এই ভিডিওটা একবারও যদি না দেখতে পারো, অবশ্যই কয়েকটা পার্টে ভিডিওটা কমপ্লিট করতে পারো, যেহেতু ভিডিওটা অনেকটাই বড়। ঠিক আছে, ড্যাশ প্লেয়িং ফুটবল হি স্টার্টেড প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন। এখানে ব্যাপারটা কি বোঝাচ্ছে, এখানে সে ফুটবল খেলার পরিবর্তে পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে। অর্থাৎ একটি কাজ না করে তার পরিবর্তে অন্য কাজ করা হলে তখন কিন্তু ইনস্টেড অফ ব্যবহার করা হয়। তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হচ্ছে অপশন সি, ইনস্টেড অফ, এটার উত্তর। তারপরে এবার দেখে নাও, খুব সুন্দর এই কোশ্চেনটা। ঠিক আছে, ড্যাশ ইংলিশ শি অলসো নোনস হিন্দি অ্যান্ড বেঙ্গলি। ঠিক আছে, আমরা এর আগেও কিন্তু বিসাইড আর বিসাইডস ব্যাপারটা দেখেছিলাম, তো অনেকটা ওই রকমই এখানে। হ্যাঁ দেখো, আসল কথা এখানে বলা হয়েছে ইংরেজি ছাড়াও সে হিন্দি ও বাংলা জানে। অর্থাৎ ইংরেজি সে জানে, পাশাপাশি সে হিন্দিও জানে আবার বাংলাও জানে। অর্থাৎ অ্যাপার্ট ফ্রম মানে এখানে উত্তরটা হচ্ছে এছাড়াও বা ছাড়াও। ঠিক আছে, তো সেই কারণে এটার উত্তর হচ্ছে অপশন ডি, অ্যাপার্ট ফ্রম। তারপরে এবার 74 নম্বর কোশ্চেনটা দেখে নাও। দ্য ম্যানেজার স্পোক ড্যাশ দ্য নিউ অফিস রুলস। এখানে এর মানেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আগে আমরা ডাইরেক্ট উত্তরটা দেখে নিই। কনসার্নিং, এখানে কনসার্নিং মানে সম্পর্কে বোঝাচ্ছে। এখানে ম্যানেজার অফিসের নতুন নিয়ম সম্পর্কে কথা বলছে, অর্থাৎ কোনো বিষয় নিয়ে আলোচনা বা বক্তব্য বোঝাতে কনসার্নিং শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো এটার উত্তর হচ্ছে অপশন এ, কনসার্নিং। তারপরের কোশ্চেনটা দেখে নাও। আজকের শেষ কোশ্চেন এবং ছোট্ট একটা ম্যারাথন আমরা কমপ্লিট করলাম। কারা কারা সঙ্গে ছিলে শেষ পর্যন্ত এই ম্যারাথনে অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি কমেন্ট সংখ্যা খুব কম হবে। এবার দেখো 75 নম্বর কোশ্চেনটা তোমরা অবশ্যই কমেন্টে উত্তর দেবে যে উই ডিসকাসড ড্যাশ দ্য আপকামিং এক্সামিনেশন। ঠিক আছে, আশা করছি এই কমেন্টের উত্তর আমি খুব কম পাবো, কারণ ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে, অনেকেই হয়তো চলে গেছে। তো তুমি যেহেতু শেষ পর্যন্ত দেখছো, তুমি অবশ্যই কমেন্টে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। তো কমেন্টে দাও, যদি ভুল হয় আমি ঠিক করে দেবো। ঠিক আছে, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।